সরকারি দপ্তরে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য এবং পলিথিনের ব্যবহার না করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে নাগরিকদের প্রতি একই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষ প্লাস্টিকের পক্ষে ও পরিবেশ বিধ্বংসী অবস্থায় নেয় প্রকৃতিও কঠিন প্রতিশোধ নিচ্ছে। বুধবার জাতীয় পরিবেশ মেলার উদ্বোধনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুজিবুল হক রুমেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুধবার সকালে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজকে থেকে শুরু হচ্ছে পরিবেশ মেলা, মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান। আমি পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশ ধ্বংসকারী উন্নয়ন আর যাই হোক তা উন্নয়ন নয়। প্রধান উপদেষ্টা জানান, পরিবেশ রক্ষার কাজ শুধু সরকারের একার নয়, প্রতিটি নাগরিককে এই দায়িত্ব পালন করতে হবে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। পরিবেশ সুরক্ষা ও দূষণ প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মানুষকে জীবনযাপনে বদল আনতে হবে। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় 31 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন। প্রথম আনন্দের সংবাদটি হলো, আজকে পরিবেশ, বন ও বন্যপ্রাণীর জীবন রক্ষায় অসামান্য অবদান রাখার জন্য 31টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার ভোট চায় জামাতে ইসলামী। সকালে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে জামাতে ইসলামের প্রতিনিধি দলের বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি কমিশনের কাছে PR পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার দাবিও জানান। জামায়াত নেতা আরও বলেন, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিকভাবে খারাপ উদ্দেশ্যে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়, যা দলটির অধিকার লঙ্ঘন হয়েছিল। সোমবার গেজেটের মাধ্যমে দলটির অধিকার ফিরে এসেছে। বর্তমান সরকার ও ইসি আগামী দিনের পথ চলা ও গণতন্ত্রের পথে হাঁটার প্রত্যাশা পূরণ হয়েছে। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ ছাড়াও বৈঠকে অংশগ্রহণকারী জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদের সদস্য এবং জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। আমরা আশা করছি আগামী একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এদেশে প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, সকালে জামায়াতের সাথে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে, আমরা সেই খবর আসলে জানছিলাম, কিন্তু যেটি জানতে চাই যে জামায়াত কেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, তাদের পক্ষের যুক্তি কি, এবং দ্বিতীয়ত বিএনপির একটি প্রতিনিধি দলের কমিশনে যাবার কথা রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? তা নিয়ে আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করছি, সেটি হচ্ছে বিএনপির যে প্রতিনিধি দল এসেছেন তারা বলছেন যে তারা আজকে বিএনপির প্রতিনিধি হিসেবে আসেনি, তারা আসলে মুন্সিগঞ্জের যে সীমানা রয়েছে 4টি সীমানা পুনর্নির্ধারণের দাবিতে এসেছেন এবং তারা কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে, এবং তারা দাবি জানিয়েছেন ওইসব এলাকায়, মুন্সিগঞ্জে যে সব এলাকা রয়েছে সেখানে যে সীমানা রয়েছে 1986 সাল থেকে 2001 সাল পর্যন্ত যে সীমানা ছিল সেটিতে পুনর্বহালের দাবি তারা করেছেন। এবং এরপর যদি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই, সেটি
হচ্ছে জামাত কিন্তু আজ প্রেস ব্রিফিংয়ে বলেছেন তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের অধীনে সংসদ নির্বাচনের আগে যাতে স্থানীয় সরকার নির্বাচন হয়, এবং তারা এর যুক্তি হিসেবে যেমনটি বলছেন যে বিগত সময়ের ইতিহাসেও দেখা গেছে বাংলাদেশে যদি একটি যে রাজনৈতিক সরকার তার অধীনে নির্বাচন হলে সেই রাজনৈতিক সরকার তার দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে যা যা করা লাগে, রাজনৈতিক যে একটি চাপ থাকে বা কালো টাকার অপব্যবহার, তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য আসলে সহিংসতা সৃষ্টি হয়, এমনটি কিন্তু বলছে জামাত। এজন্য তারা বলছেন যে যেহেতু এখন একটি নিরপেক্ষ সরকার আছে, সেই নিরপেক্ষ সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেক্ষেত্রে রাজনৈতিক সরকারের অধীনে থেকে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন হলে সেটি বেশি সুষ্ঠু হবে তুলনামূলক, এবং এটি আসলে ভালো হবে এমনটি তারা বলছেন। এবং পাশাপাশি তারা নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠকে যেমনটি বলেছেন যে 2013 সালে জামাতের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল, এবং জামাত বলছে সেটি আসলে একটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছিল। সেখানে যে ফ্যাসিস্ট সরকার ছিল, বিগত সরকার, এটি আসলে একটি বৈষম্যমূলক কাজ করেছিল, এবং এই যে নির্বাচন কমিশন বা কোর্টের রায়ে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে, তারা বলছেন যে এটির মাধ্যমে আসলে বাংলাদেশ গণতান্ত্রিক পথে হাঁটছে। এবং তাদের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই নির্বাচন কমিশনের উপর তারা আস্থা রাখছেন কিনা। তারা যেমনটি বলছেন যে এখন পর্যন্ত তারা নির্বাচন কমিশন নিয়ে আশাবাদী, এবং তারা এটি মনে করছে যে বিগত 3 নির্বাচন কমিশনের মতো এই নির্বাচন কমিশন হবে, এবং তারা আশা করছেন যে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করবে। পাশাপাশি তারা যেমনটি বলেছেন তারা সিইসির কাছে দাবি করেছেন যাতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা যায়। তারা বলছেন যে প্রবাসীরাও ভোটের একটি বড় অংশ, এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়াও জামাত যেমনটি বলছে যে তারা যে আনুপাতিক হারে নির্বাচন সেটি দেখতে চায়। তারা বলছেন যে আনুপাতিক হারে নির্বাচন হলে কালো টাকার পরিমাণ কমে যাবে এবং একটি সুষ্ঠু ব্যবস্থা কায়েম করা যাবে, এমনটি কিন্তু তারা বলছে। তানিয়া, ধন্যবাদ ফারজানা। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার কাছে পরবর্তীতে। দর্শক সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটের সরঞ্জাম প্রস্তুত ও বিতরণ, সেই সাথে প্রযুক্তির নিরাপদ ব্যবহার, এসব ক্ষেত্রেই কমিশনের সামনে চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বর্তমান কমিশনের সামনে আছে বিশ্বাসযোগ্য একটি ভোটের আয়োজন করে নতুন ইতিহাস গড়ার সুযোগ। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুন্দর একটি নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। নির্বাচনে শাহনাজ শারমিনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তীকালীন সরকার নিজে নির্বাচনে অংশ নেবে না, কারণ তাদের কোনো দল নেই। সেই হিসেবে বর্তমান কমিশনের সামনে আছে প্রভাবমুক্ত হয়ে কাজ করার অবারিত সুযোগ। ভোটার তালিকায় নতুনদের যুক্ত করা, মৃত ভোটারদের বাদ দেওয়া আর প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ সবই চলছে জোরে সোরে। তবে এই প্রক্রিয়াগুলোতেও আছে চ্যালেঞ্জ। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য দলগুলোর সমঝোতা ও সহযোগিতাও জরুরি, নয়তো সুষ্ঠু ভোট সম্ভব নয়। প্রচারের মাঠে সবার জন্য সমান সুবিধা, প্রচারে কালো টাকার ব্যবহার বন্ধ, পেশি শক্তির ব্যবহার নিষিদ্ধ করা, খরচের লাগাম টানা, এসব নিশ্চিত করা পরামর্শ বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনকালীন সময়ে তফসিল ঘোষণা থেকে এবং ফলাফল না হওয়া পর্যন্ত তারা কেমন ধরনের আচরণ করবে, এই জিনিসটাকে কমিশন তো নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু কমিশন তার বিধিমালা জানে, তারা মেনে চলে। সে বিষয়গুলোতে কমিশনকে সজাগ থাকা। একটা নির্বাচন নষ্ট হয় 3 কারণে। একটা প্রচার, মানে একটা মানি, মাসেল এবং ম্যানিপুলেশন। এই 3টা জিনিসই তাদের ঠেকাতে হবে, এবং সেটা এখন থেকেই ঠেকাতে হবে। এখন আমরা এখনই দেখতে পাচ্ছি যে আমি নানান গ্রামে গঞ্জে নানান জায়গায় দেখেছি বড় বড় বিলবোর্ড, এবং এখনই তাদের নির্বাচন কমিশনের দিকে খেয়াল দিতে হবে যে প্রতি মাসে অডিটর নিয়োগ করে এখানে কত খরচ করছে এক একটা রাজনৈতিক দল এবং এক একটা প্রার্থী, সেটা তাদের এখন থেকেই খেয়াল করতে হবে। নিজের পছন্দের প্রতিনিধিকে নির্ভয়ে ভোট দিতে পারা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, কিন্তু অতীতে নিজের ভোটটি নিজে দিতে না পারার অভিজ্ঞতা আছে বহু ভোটারের। সেই আস্থা ফেরানোই হবে মূল কাজ। মানুষ যেন ভোটটাকে এনজয় করে ভোট দিতে পারে, সেই পরিবেশটা নিশ্চিত না করলে ঐতিহাসিক নির্বাচন হবে না। যে সিটগুলো আওয়ামী লীগের, বিএনপি, জামাত, তারা যদি ওই ঘাটিগুলোতে হুমড়ি খায়া পড়ে, তখনই তো সংকটটা তৈরি হবে। একটা নির্বাচন কমিশন তখনই ভালো নির্বাচন করতে পারবে যদি প্রশাসন তাকে সাপোর্ট দেয় তৃণমূল পর্যন্ত। নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে চাইলে ব্যালট বাক্স ছিনতাই, পোলিং সেন্টার দখল, এইগুলো আপনার ঠেকাইতে হবে।
যে কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। ভোট সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্সের নীতি। এরই মধ্যে ঘোষণা দিয়েছে সিইসি। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। যারা বুটের মধ্যে সন্ত্রাস করতে চায়, বুট সন্ত্রাসী যারা, তাদের জন্য দুঃসংবাদ। এই ব্যাপারে আমি জিরো টলারেন্স, আমি বললাম দেখেন জিরো টলারেন্স ইনশাল্লাহ। সবার অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক ভোট চায় জনগণ। নির্বাচনের মাঠ প্রস্তুত হচ্ছে ধাপে ধাপে। তবে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার নিরাপত্তা আর রাজনৈতিক ঐক্যমত। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ সহ বেশ কিছু দাবিতে আজ দুপুর ১২টা থেকে কলমবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। বিকেলে ৫টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম কলমবিরতির আওতামুক্ত আছে। এনবিআর চেয়ারম্যানের অপসারণ, নিপীড়নমূলক বদলি আদেশ বাতিল সহ কয়েকটি দাবিতে গত শনিবার থেকে আবারও আন্দোলনে নামেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মকর্তাদের অভিযোগ, সংস্কারের যথাযথ উদ্যোগ না নিয়ে এনবিআর চেয়ারম্যান কর্মকর্তাদের উপর দমন পীড়ন চালাচ্ছেন। অর্থ মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিলেও এনবিআর চেয়ারম্যান সংস্কার ভিন্ন খাতে পরিচালিত করছেন বলে অভিযোগ করেন তারা। ২৭ তারিখের মধ্যে দাবি পূরণ না হলে ২৮ তারিখ থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন পালনের হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠকের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। দুপুরে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। অফিসারদের দমন নিপীড়ন করে যে পরিবেশ তৈরি করা হয়েছে, বর্তমান এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া আমরা কোনো ধরনের আলোচনায় তো বসার কোনো সুযোগ নেই। কলমবিরতির খবর রাখছেন সহকর্মী রুহুল আমিন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রুহুল, আমরা আসলে এরই মধ্যে যারা আন্দোলন করছেন এনবিআর এর কর্মকর্তারা, তাদের কথা শুনছিলাম। তারা সরাসরি বলেছেন যে এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ না হলে তারা কোনো ধরনের আলোচনায় বসবেন না। এই বিষয়টি নিয়ে আসলে যেহেতু অর্থ উপদেষ্টা তিনি সরাসরি বলেছেন যে আলোচনার জন্য, তাহলে সামনের দিনগুলোতে কি পরিস্থিতি হতে যাচ্ছে, যেহেতু আপনি এই বিষয়টি বেশ কিছুদিন ধরেই নজরদারিতে রেখেছেন, আপনার পর্যবেক্ষণ কি বলে? আপনি ঠিকই বলেছেন যে এখানে একটা বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশেষ করে এই আলোচনার প্রক্রিয়াটা কি হবে সেটি নিয়েও একটা বড় ধরনের অস্পষ্টতা রয়েছে। বিশেষ করে গতকাল আজকে যে প্রেস রিলিজটি অর্থ মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে, সেই প্রেস রিলিজ পর্যালোচনা করে এনবিআর কর্মকর্তারা বলছেন যে এই প্রেস রিলিজে বা আলোচনার টেবিলে তাদের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়নি, বা তাদেরকে উদ্দেশ্য করে, বিশেষ করে যেই ব্যানারে এই আন্দোলন হচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, সেই ব্যানারকে উদ্দেশ্য করে বা সেই প্ল্যাটফর্মকে উদ্দেশ্য করে এই প্রেস রিলিজটি দেয়া হয়নি। বরং এই প্রেস রিলিজে লেখা হয়েছে যে অর্থ উপদেষ্টা শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে চান। কিন্তু এখানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যারা নেতৃস্থানীয় আছেন তারা বলছেন যে এনবিআরের এই আন্দোলন ক্যাডার, নন ক্যাডার, কর্মচারী, কর্মকর্তা নির্বিশেষে একটি আন্দোলন। কিন্তু এখানে এই প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে যেমন সঠিকভাবে উল্লেখ করা হয়নি, তেমনি ক্যাডার বহির্ভূত যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকেও সঠিকভাবে এই প্রেস রিলিজে অ্যাড্রেস করা হয়নি। সে কারণে তারা বলছেন যে এই আলোচনায় এই ধরনের আলোচনার আহ্বান এটি মূলত আন্দোলনকে স্তিমিত করার একটা চেষ্টা। এবং তারা বলছেন যে এর আগে অর্থ মন্ত্রণালয় এই সমস্যা নিরসনে যে উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগ এনবিআর চেয়ারম্যান নানাভাবে বানচাল করছেন এবং এনবিআর চেয়ারম্যানকে পদে রেখে এই ধরনের আলোচনা গতি পাবে না বলেও অনেক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি জানেন যে তারা একটি আলটিমেটাম এরই মধ্যে দিয়ে রেখেছেন যে ২৭ তারিখের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, অন্যথায় তারা ২৮ তারিখ থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি, কঠোর কর্মসূচি পালন করবেন, যেখানে আমদানি রপ্তানি থেকে শুরু করে রাজস্ব আদায় সব ধরনের কার্যক্রম মারাত্মক হুমকির মুখে পড়বে।
দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়বে। এইরকম একটা পরিস্থিতিতে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা আছেন এবং সরকারের অবস্থান যেটি আপনি বলছেন যে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টা তাদেরকে ডেকেছেন এবং সেটি যে একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়েছে সেই বিষয়গুলো আমরা সকাল থেকে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি এবং তারা তাদের মতামত নানাভাবে আমাদেরকে জানিয়েছেন। যা হোক, বিকেল 4টায় এই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়ে হয়তো তারা আরও বিস্তারিত এবং সুস্পষ্ট এই প্রেস রিলিজের ব্যাপারে বা আলোচনার ব্যাপারে মতামত তুলে ধরবেন। তবে একটি বিষয়ে তাদের অনড় অবস্থান আমরা দেখছি, সেটি হচ্ছে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ ছাড়া আসলে কোনো ধরনের আলোচনা বা এই যে তারা কলম বিরতি পালন করছেন সেটি আসলে শেষ হবে না। আপনার মাধ্যমে রুহুল আমিন আমরা শুনছিলাম সে খবর, নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, সহকর্মী রুহুল আমিন ছিলেন আমাদের সাথে। নৈতিকতার প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আব্দুল গনি টিটুকে মামলা শুনানিতে অংশ নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার তিনি এই মামলায় শুনানিতে অংশ নিতে চাইলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তাকে বিরত রাখে। এদিকে এই মামলার আদালতের সহায়তার জন্য নিযুক্ত অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানকে প্রস্তুতির জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির জন্য 2 জুলাই দিন ঠিক করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন আইনজীবী আমিনুল গনি টিটু। তাকেই আবার শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেয়ায় সমালোচনার ঝড় ওঠে। এই প্রসঙ্গে আইনজীবী টিটু বলেন, এই পরিস্থিতির জন্য তিনি বিব্রত। আলো যাচাই বাছাই করে তাকে ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া উচিত ছিল। এই প্রসঙ্গে প্রসিকিউটর গাজী MH তামিম জানান, শেখ হাসিনার নতুন আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া সাবেক এই পাবলিক প্রসিকিউটর। আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা যখন এসছে, আসলে সততার প্রশ্ন আছে। আমি সততা নিয়ে মামলা করি। যদি এই হিয়ারিংটা করা যেত তাহলে হয়তো আমার আজকের যিনি ক্লায়েন্ট তার সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম। তো যেহেতু সেই সুযোগ হয়নি, আর এটা এথিক্যালও একটা ব্যাপার রয়ে গেছে, কারণ আমি 5 আগস্ট 2024 সকালবেলা, তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। তো সেদিক বিবেচনা করলে, সব কিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এই মামলা পরবর্তী শুনানির তারিখ 2রা জুলাই 2025 দিন ধার্য করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আসামি শেখ হাসিনা এবং বুলবুল সাহেবের পক্ষে জনাব আমিনুল গনি টিটু সাহেবকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছিলেন। তিনিও আজকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে তিনি আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন ওনাকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করে সম্মান দেখানোর জন্য। কিন্তু ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে। রাষ্ট্র স্বার্থকে ঊর্ধ্বে রেখে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ প্রস্তুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে 7ম দিনের মতো আলোচনা শুরুতে এমন আহ্বান জানান তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে আজ আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিপির গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে। এর আগে গেল 22 জুন আলোচনা হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি কোনো বিষয়ে একমত হতে পারেনি দলগুলো। পরে এসব বিষয় দলীয় ফোরামে আলোচনার জন্য দলগুলোকে 2 দিন সময় দেয় কমিশন। গেল 2 জুন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়। সব দলের মতের ভিত্তিতে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ জাতির সামনে তুলে ধরতে চায় কমিশনটি। বহু প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি, একদিনের সংগ্রামে আসেনি। 16 বছর ধরে অপহৃত সংগ্রাম, 53 বছর ধরে বিভিন্নভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম,
একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, তারই একটা পর্যায়ে আমরা এখানে সকলে বসতে দেব। ফলে রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি, সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন সংশোধন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সমাজের জায়গায় পৌঁছতে পারে। দর্শক, ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর রাখছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। তবে তার আগে যেতে চাই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠকের পরে এই মুহূর্তে দলের নেতাকর্মীরা কথা বলছেন, আমরা সেখানে যুক্ত হচ্ছি। আছে তারপর আজকে যে সাংবিধানিক মানে যে আপনার সংস্কার কমিটির যে মানে প্রস্তাবটা এনেছেন যে আপনার সাংবিধানিক পদগুলোতে কিভাবে নির্বাচন করা যাবে, এটা আমাদের কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হচ্ছে। এটা ইচ্ছা করলে 10-15 মিনিটের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে, কিন্তু ওনারা কিন্তু সিদ্ধান্তে আসছেন না। এখানে আমি আমার হতাশাটা ব্যক্ত করছি এবং মনে করছি যে এটাকে আলোচনাকে দীর্ঘায়িত করার জন্য ওনাদের কোনো একটা পরিকল্পনা থাকতে পারে। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ঐক্যমত্য কমিশনের বৈঠকের পর রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ড ছিল একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল। এমন কথা জানিয়ে এই হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন কমিশনের প্রধান বলেছেন, তৎকালীন রাজনৈতিক নেতাদের বিভিন্ন মাত্রায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে, ছিল গোয়েন্দা ব্যর্থতাও। এ পর্যন্ত 8 রাজনৈতিক নেতার সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সবুজ মাহমুদের প্রতিবেদন। 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন রাজনৈতিক নেতাদের নানা মাত্রায় জড়িত থাকার তথ্য প্রমাণ কমিশনের হাতে এসেছে। এ পর্যন্ত 8 জন রাজনৈতিক নেতার সাক্ষ্য নেওয়া হয়েছে, যাদের মধ্যে 3 জন কারাগার থেকে, 3 জন উপস্থিত হয়ে এবং 2 জন বিদেশে পলাতক অবস্থায় ইমেইলে সাক্ষ্য দিয়েছেন। আওয়ামী লীগ নেতার মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইতিমধ্যে চিঠির মাধ্যমে লিখিত বক্তব্য দিয়েছেন। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। কমিশনের ভাষ্য, সেদিন পিলখানায় আটকে পড়া সেনা কর্মকর্তারা বারবার আকুতি করার পরও সময়মতো কোনো উদ্ধার তৎপরতা চালানো হয়নি। সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা ছিল নিষ্ক্রিয়। এছাড়া বিদেশি সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে প্রতিবেদনে, যা এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আবার সেই যেখানে তারা আছে সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো, তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক, কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। এদিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের 3 দফা দাবিতে আন্দোলন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কমিশন বলে, বিষয়টি তাদের নজরে এসেছে। বলছেন, বিচারাধীন বিষয়ে কমিশন কোনো মন্তব্য করবে না। যারা অপরাধ করেছেন, পানিশমেন্ট হয়েছে কোর্টের মাধ্যমে, আমরা সেখানে কোনো বক্তব্য আমরা রাখছি না। তবে আমরা জেলখানায় যেসব সৈনিক এখন আছেন শাস্তিপ্রাপ্ত, তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি এটা এস্টাবলিশ করার জন্য যে এখানে কোনো ষড়যন্ত্র ছিল কি ছিল না। আমরা স্বাধীনভাবে তদন্তের কাজ করছি, আমাদের উপরে কোনো চাপ নাই। তবে একটা চাপ আছে, সেটা হলো কাজের চাপ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে কমিশন। প্রাথমিকভাবে আমরা খসড়া প্রস্তুত করেছি। সবুজ মাহমুদ, 71, ঢাকা। সুশাসন প্রতিষ্ঠার নামে পুলিশকে ডিমোরালাইজ করা হয়েছিল, তবে পুলিশ পুনর্গঠনের পর এখন সেটা আর করা যাবে না বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম আয়োজিত পুলিশের আধুনিকীকরণ এবং পেশাদারিত্বের উপর সংলাপ বিষয়ে আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। আরও বলেন, ক্ষমতার কেন্দ্রে থাকতে চায় না পুলিশ, তবে সমাজ ও রাষ্ট্রে সহযোগিতামূলক ভূমিকা রাখবে বাংলাদেশ পুলিশ। A new era is emerging where people are reclaiming their space in public discourse and institutions are being asked and expected to listen
to reform and evolve. Bangladesh Police is relentlessly pursuing all possible efforts for police reform to enhance the quality of service to the people. However, it appears that sometimes society at large has yet to come forward with the same spirit, tone, and sense of urgency. That said, today's event stands out as an encouraging step forward. খাবার পানি সংকটে বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে এডিস মশা লার্ভা জমে বরগুনার ডেঙ্গুর উপদ্রব এত বেশি। এলাকার লোকজন জানান, খাবার পানি সংকটের কারণে প্রায় প্রত্যেক বাড়িতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হয়, যে কারণে প্রায় সব বাড়িতে সম্প্রতি এডিসের লার্ভা পেয়েছে আইডিসিআর এর তদন্ত দল। তবে প্রশাসনের কর্মকর্তারা জানান, মানুষ সচেতন হলে বৃষ্টির পানি সংরক্ষণ করেও ডেঙ্গু মুক্ত থাকা যেত। ইরমান টিটুর তথ্য ছবিতে বিস্তারিত। শীত মৌসুমে খাবার পানির সংকট কাটাতে বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায় ঘরে ঘরে সংরক্ষণ করা হয় বৃষ্টির পানি। আর প্রাণ রক্ষার পানিতে তৈরি হচ্ছে প্রাণঘাতী এডিস মশার লার্ভা। প্রতিদিন মনে করেন 2-4 জন ডেঙ্গু রোগী আমাদের এই এলাকা দিয়া নাই, এমন দিন যে 2-4 জন না যায় হাসপাতালে। এলাকার লোকজন আরো জানান, বরগুনা ও পাথরঘাটার পৌর প্রশাসকরা ডেঙ্গু নিধনে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি, নিলে আজকের এই অবস্থা হতো না। আমাদের এখানে খুব ভয়াবহ অবস্থা, প্রত্যেক বাসায় আছে ডেঙ্গু রোগী, প্রত্যেক বাসায় যাও 2-4টা মেশিন আছে, ফকার মেশিন, সেই দিয়া সব জায়গায় কাভার হয় না। এদিকে এডিসের লার্ভা নিধনে পৌর কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য বিভাগের দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকলেও মাঠে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। সুপেয় পানির অভাব দেখা যায়, যার ফলে তারা কি করে বছরের বেশিটা সময় বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে। যে এলাকার যারা আছে বা যাদের বাসার সামনে এগুলো হচ্ছে তাদের কোনো তৎপরতা নাই, বা তারা যে এগুলো ধ্বংস করবে এরকম কোনো কিছু তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি না। উপকূলীয় এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ অনুসন্ধান শেষে আইইডিসিআর এর একজন কর্মকর্তাও জানান, প্রায় প্রত্যেকের সংরক্ষণ করা বৃষ্টির পানিতে এডিস লার্ভা পাওয়া গেছে। লার্ভাগুলোকে এখানকার যারা সাধারণ মানুষ আছেন, জনগণ আছেন, তারা এটাকে পানির পোকা মনে করে সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, এবং এই পানিটাই কিন্তু তারা দিনের পর দিন এখানে মজুত করে রাখছেন। আইইডিসিআর এর তথ্য আরও বলছে, দেশে এবছর ডেঙ্গু শনাক্ত 7,000-এর মধ্যে 2500-র বেশি বরগুনায়, 30 মৃত্যুর 21 জনই এ জেলার বাসিন্দা। এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের অনেকগুলো স্বেচ্ছাসেবক টিম ওয়ার্ড ভিত্তিক তারা কাজ করছেন। আমাদের ইমামদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, ইমামরাও তাদেরকে বোঝানোর বিভিন্ন খুতবার মাধ্যমে চেষ্টা করছেন। আমরা সুশীল সমাজের প্রতিনিধিদেরকে মিটিং করেছি। আমাদের যে বিভিন্ন টিমগুলো প্রত্যেকটি টিম বাসাবাড়িতে যাচ্ছে, তার সাথে আমাদের ম্যাজিস্ট্রেটও থাকছে। বিশেষজ্ঞরা আরও জানান, মানুষের খাবার পানি যেমন দরকার তেমনি দরকার ডেঙ্গু মুক্ত থাকা। সচেতন থাকলে বৃষ্টির পানি সংরক্ষণ করেও ডেঙ্গু সংক্রমণ থেকে নিরাপদ থাকা যায়। ইমরান টিটু, 71, বরগুনা। রাজধানী সূত্রপুর লোহারপুর থেকে ফরিদাবাদ হয়ে পোস্তগোলা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। মাস 6 আগে রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েও কাজ শেষ করেনি ঠিকাদারের প্রতিষ্ঠান। এদিকে ভাঙাচোরা রাস্তা, অন্যদিকে উন্মুক্ত ড্রেনেজ ব্যবস্থা। 2 মিলের প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ভেঙে পড়েছে রিকশা, চালক নিজেই রাস্তা থেকে সরানোর চেষ্টা করছেন রিকশাটি, সাহায্যের জন্য কাউকে পাচ্ছেন না। দক্ষিণ সিটি কর্পোরেশনের 47 নম্বর ওয়ার্ডের সূত্রাপুর থেকে পোস্তাগোলা পর্যন্ত রাস্তায় দুর্ঘটনার এমন চিত্র হরহামেশাই দেখা যায়। খানাখন্দে ভরা ভাঙা রাস্তার কারণেই ঘটছে এমন দুর্ঘটনা। রাস্তার কাজ তো ভালো না, গাতে ভরছে, গাতে ভরা যাবে না, আমার ফরক সিটে গেছে। আমাদের দেশে কি এক সাইড খোদে, আবার আরেকটা কাম দেখায়, কদিন পরে আরেক সাইড খোদে। ব্যস্ততম সড়কটিতে প্রতিদিন লক্ষ মানুষের যাতায়াত। রাস্তায় ড্রেনেজ ব্যবস্থার সংস্কার আর সড়ক উন্নয়নের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করেই পালিয়ে গেছে। বর্ষার বৃষ্টিতে অসমাপ্ত উন্নয়ন কাজ বাড়িয়েছে জনদুর্ভোগ। কিছুদিন আগে আমাদের এখানে লোড ভ্যান এই রাস্তা স্ল্যাবে পড়ে, কারণ স্ল্যাবগুলো কিন্তু এখনো লাগানো হয় নাই, পুরো রাস্তাটা খোলা, এবং একটা ভ্যান চালক পর্যন্ত মারা গেছে। রিক্সা অ্যাক্সিডেন্ট হইতেছে, এই গাড়ার মধ্যে গাড়ি পুরো মানুষ উল্টে পুড়ে যেতেছে। এটা এইভাবেই ভালো থুয়ে দিছে, কিছু কাজ করে কিছু থুয়ে দেয়, এই অবস্থা। আমার মেয়ের ক্লাসে
মাসের বাচ্চা একটা নিচে পড়ে গেছে, পরে আমরা গার্জিয়ানরা উঠাইয়া ওকে হসপিটালে নিয়ে ভর্তি করাইছি। শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না, কর্মজীবীরা গন্তব্যে যেতে শিকার হচ্ছেন ভোগান্তির। যাত্রী যাইতেছে, অনেক গাড়ি যাচ্ছে, তারপর রিক্সা যাইতেছে, তো রিক্সা থেকে পড়ে যায় মানুষ, ধাক্কা খেয়ে এই সাইডে রাস্তা উঁচু নিচু রাস্তার কারণে যাওয়া আসা অসুবিধা হয়। রাস্তা খুঁড়ে রাখায় বন্ধ হয়ে গেছে অসংখ্য দোকানপাট, লস গুনতে হচ্ছে ব্যবসায়, কেউ গুটিয়ে নিয়েছেন ব্যবসা। কাস্টমার আয়েসে পোলাবো না, না আয়েসে উঠে ফুলে থাকা এই অবস্থা দেখে নিজের চিন্তা করলাম আমার দোকান খোলাইতে মানে এনে অ্যাক্সিডেন্ট করবো, এখানে বন্ধ হয়ে গেছি। রাস্তাটা এইভাবে ফালাই হয়ে গেছে, মানে কোনো কাজকর্ম হইতেছে না। আমার যদি কাস্টমাররা রাস্তাঘাটে চলাফেরা না করতে পারে তার তো ব্যবসা বাণিজ্য হবে না। পরে 1 থেকে 1.5 লক্ষ টাকা বৈশা খেয়ে লাইছি, আর বৈশা ভাড়া দিতে হইতেছে। খোলা থাকায় ড্রেনে পড়ে আহত হচ্ছেন অনেকে, এমন বেহাল দশা থেকে পরিত্রাণ চেয়েছেন এলাকাবাসী। যত দ্রুত সম্ভব যে এই রাস্তাটা যেন সমাধান হয়, আমাদের এই এলাকাবাসীর জন্য এটা একটা অভিশাপ হিসাবে আছে। সিটি কর্পোরেশনে ধর্ণা দিয়েও সমাধান পাননি স্থানীয়রা। সমস্যা সমাধানে সরকারের উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করলেন এলাকার বাসিন্দারা। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়নি বলে গোপন এক প্রতিবেদনে জানিয়েছে পেন্টাগন। তবে মার্কিন গণমাধ্যম সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে দেয়া এই তথ্য অস্বীকার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করে তাহলে তেল আবিব আবারও ব্যবস্থা নেবে। তবে ইসরায়েল আবার হামলা চালালে তার কঠিন জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার। সিসি ঘটকের প্রতিবেদন। টানা 12 দিনের ইসরায়েল ইরান সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দুই দেশই। ইসরায়েলের প্রাণহানি তুলনামূলক কম হলেও দেশটির বিভিন্ন শহরে বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানি হামলায়। এ অবস্থায় ৩৯,০০০ ইসরায়েলি ক্ষতিপূরণের জন্য আবেদন করেছে। সংঘাতে নিহত হয়েছেন ইরানের অন্তত 14 জন বিজ্ঞানী। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এলিট শাখা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানিকে হত্যার দাবি করে সংবাদ প্রচার করেছিল ইসরায়েলি গণমাধ্যম, কিন্তু মঙ্গলবার তাকে জীবিত এবং সুস্থভাবেই দেখা যায় ইরানের সরকারি বিভিন্ন সমাবেশে। এরই মধ্যে ইরানের পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, আবারও যদি কোনো হামলা হয় তাহলে তার কঠিন জবাব দিতে প্রস্তুত রয়েছে তারা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের চেষ্টা করে তাহলে ইসরায়েল আবারও ব্যবস্থা নেবে। এ সময় ইরানের পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংসের দাবিও করেন তিনি। তবে নেতানিয়াহুর দাবি অস্বীকার করে ইসরায়েলি গণমাধ্যম জানায়, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। একই দিন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রতিবেদন দিয়েছে পেন্টাগনও। মার্কিন গণমাধ্যম সিএনএন প্রকাশ করেছে এক্সক্লুসিভ এ প্রতিবেদন। মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছেন, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি। এ হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। তবে এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন ট্রাম্প। তারা নির্ভুলভাবে হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে, কিন্তু গণমাধ্যম খুবই শ্রদ্ধাহীন। সিএনএন ভুয়া খবর প্রচার করছে। আমি দেখেছি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য নিখুঁতভাবে অভিযান পরিচালনাকারী পাইলটদের জন্য এটি অত্যন্ত অসম্মানের। এদিকে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, তার দেশের পারমাণবিক কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত ঘটেনি। ব্যাঘাত রোধ করার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ইরান পরিস্থিতিকে স্বাগত জানিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের সঙ্গে কাজ চালিয়ে যেতে এবং শিগগিরই বৈঠকে বসার আহ্বান জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক দিনের মাথায় ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে 3 জনের ফাঁসি কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ নামে 3 ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালায়। পরে ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেফতার করে বিচার করা হয়। পরে বুধবার এ রায় কার্যকর করা হয়। এদিকে সংঘাত চলাকালে ইসরায়েলের হয়ে কাজ করা 700 ভাড়াটে
এজেন্টকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর কাজ আগে স্বীকার করেছে যে তারা অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে ইরানে তাদের গুপ্তচরদের মাধ্যমে হামলার প্রস্তুতি নিয়েছিল। এই অভিযানে ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা চালানোর জন্য মোসাদ একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল বলেও জানা যায়।